3 মাস ধরে মজুরি পাচ্ছেন না সিলেটের কয়েক হাজার চা শ্রমিক, খেয়ে না খেয়ে কাটছে দিন। প্রতিবাদে কর্মবিরতি, কারখানায় ঝুলছে তালা, দ্রুত সমাধানের দাবি। মুখ থুবড়ে পড়েছে 2,500 কোটি টাকার প্রকল্প। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন। 7 মাস মেয়াদ থাকলেও শুরু হয়নি একাংশের কাজ। এবং শীত না আসতেই প্রাণোচ্ছল মৌলভীবাজার। পর্যটকের আগমনে মুখর সবুজ গালিচার জনপদ। কয়েক মাসের খরা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। চলছে কর্মবিরতি, অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। সিলেটে প্রায় 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না কয়েক হাজার চা শ্রমিক। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। বছরের পর বছর আন্দোলন করে এলেও ন্যায্য সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ চা শ্রমিকদের। 170 বছরে দৈনিক মজুরি দাঁড়িয়েছে মাত্র 170 টাকায়। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। মৌসুমের শেষ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা সহ ছোট বড় 18টি বাগানের চা পাতাগুলো গাছেই নষ্ট হয়ে গেছে। গাঢ় সবুজ পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। বাগানের বৈচিত্র্য নষ্টের সঙ্গে সঙ্গে জীবনযাপনে ছেদ পড়েছে শ্রমিকদের। কয়েক হাজার শ্রমিক প্রায় 3 মাস ধরে মজুরি না পাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন। চলছে কর্মবিরতি, অফিস ও ফ্যাক্টরিতে ঝুলছে তালা। কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত বেতন ভাতা থেকে। এরকম অবস্থার মাঝে আসি, একবেলা খায় একবেলা খায় না। জঙ্গল থেকে আলু কুড়িয়া খাইলাম, কচু শাক তুলিয়া তোকে লাকড়ি লইয়া 4টা বেচিয়া খাইলাম। কাম কাজ নাই বাগানে, আজ 5-6 মাস আছে। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যায় এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। তো এটা শুধু শ্রমিকদের ক্ষতি হচ্ছে না, এটা শিল্পের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। তো যত দ্রুত সম্ভব এই ধ্বংসের হাত থেকে চা বাগানকে রক্ষা করা অতি জরুরি। প্রায় 2 মাস ধরে এ বাগানের চা পাতা উত্তোলন বন্ধ থাকার ফলে বাগানের চা পাতাগুলো আগাছায় পরিণত হয়েছে। শুধু ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগান নয়, সংকটে পড়ে ছোট বড় অনেক বাগানের চা পাতা সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমি মনে করি সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টি বোর্ড এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি সবাইকে সম্মিলিতভাবে একটি পদক্ষেপ নিতে হবে। চলতি মৌসুমের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10 কোটি 80 লাখ কেজি। আগের বছরের তুলনায় দেশের 168টি বাগান অর্ধ কোটি কেজি চা উৎপাদনে পিছিয়ে আছে। তার উপর 2 মাসেরও বেশি সময় ধরে চলছে শ্রমিক কর্মচারীদের আন্দোলন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হবিগঞ্জের লালচান চা বাগানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান ও মৌলভীবাজারে আছেন শাহ ওলিদুর রহমান। শুরুতে যাচ্ছি রাশেদের কাছে। আসলে সিলেট অঞ্চল চা শিল্পের জন্য বিখ্যাত আমরা জানি, এবং হবিগঞ্জে আমাদের মোট 24টি চা বাগান রয়েছে। এই চা বাগানের যে শ্রমিকরা আছেন তারা দিনরাত কষ্ট করে এই চা উৎপাদন করেন এবং এই চা দেশি বিদেশি সমাদৃত হয়। আমরা জানি যে চা শিল্প থেকে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, কিন্তু একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে হবিগঞ্জে যারা বা সিলেট অঞ্চলে যারা চা শিল্পের সাথে জড়িত যে চা শ্রমিকরা, এদের জীবনমানের কোনো উন্নতি হয় না। সাধারণত পরবর্তী সময়ে এদের বেতন ভাতা সহ যে এখনও যে ভাতা দেওয়া হয় এটা আসলে একদমই ন্যূনতম, এবং যা দিয়ে তারা দিন আনতে পান্ত ফোরায় অবস্থা। আমরা চা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন সময়ে আমরা তাদের বাড়িঘর, আবাসন, স্বাস্থ্য সহ যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা আমরা দেখেছি যে কোনো ধরনের সুযোগ সুবিধাই নাই। বিশেষ করে চা শ্রমিকদের যে সন্তানরা আছেন, এই সন্তানরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তাদের শিক্ষা ব্যবস্থার কোনো স্কুল, বেশিরভাগ চা বাগানগুলোতে কোনো প্রাথমিক বা হাই স্কুল ধরনের কোনো ধরনের স্কুল নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। সেক্ষেত্রে চা শ্রমিকরা যে সন্তানরা যে তারা শিক্ষিত হবে এই ধরনের সুযোগ তারা পাচ্ছেন না। এছাড়া তাদের যে মানবতার জীবন, তারা যে মজুরি পান এই মজুরি দিয়ে তারা যেভাবে চলেন এটা আসলে
প্রায় 7 লাখ অধ্যুষিত চা জনগোষ্ঠী অধ্যুষিত এই জেলা মৌলভীবাজার। দেশের 166টি চা বাগানের মধ্যে অত্যন্ত প্রতিষ্ঠিত 93টি চা বাগানের অবস্থান এই জেলায়। তবে ফাড়ি বাগান সহ প্রায় 134টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। আর এই চা বাগানের সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে প্রায় লক্ষাধিক চা শ্রমিক, এবং এই চা শ্রমিকের একমাত্র আয়ের উৎস হচ্ছে চা বাগানে তাদের কর্ম। আর এই লক্ষাধিক চা বাগানের আয়ের উপর নির্ভরশীল করছে প্রায় আরো 6 লাখ চা শ্রমিক তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে স্বাধীনতার 53 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তাদের উন্নতির কোনো দৃশ্যমান চিত্র তাদের দেখা যায়নি। আপনি হয়তো এই বিষয়টি জানেন যে আজ থেকে প্রায় 200 বছর আগে ব্রিটিশ বেনিয়ারা ভারতের বিহার, উড়িষ্যা থেকে তাদের বিভিন্ন প্লবন দেখে এই এখানে নিয়ে এসেছিল চা চাষের জন্য, এবং সেই থেকেই তারা এখানে চা চাষের সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু ব্রিটিশ রাজত্ব চলে গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে অনেক সরকার এসে গেছে, কিন্তু তাদের জীবন এবং জীবিকার উন্নয়নে কোনো রকম অবদান কেউ রাখতে পারেনি। আমি তাদের এই জীবন পিছিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তাদের সেই প্রবীণ সংগঠনের সাথে। বাংলাদেশ চা ইউনিয়ন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, প্রবীণ ব্যক্তি বিজয় হাজরা, শ্রমিক নেতা রামভজন কৈরির সাথে এবং গীতা নার্সার সাথে তারা সকলেই বলেছেন সেই ব্রিটিশ আমল থেকে তারা এখানে এক ধরনের কারাগারের মধ্যে জীবন বসবাস করছেন, যার জন্য তারা বেরিয়ে না যাওয়ার কারণে তাদের সেই অবস্থা কোনোভাবেই উন্নতি করা যাচ্ছে না। শিক্ষায় দীক্ষায় তারা অনেক পিছিয়ে পড়েছে, এবং এই শিক্ষা দীক্ষা থেকে উন্নত করতে হলে এবং তাদেরকে এগিয়ে নিয়ে গেলে তাদের এই অবস্থার কিছুটা পরিবর্তন হবে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চা শিল্পের সাথে সম্পৃক্ত চা শ্রমিকদের জীবনমান নিয়ে সর্বশেষ খবর। চা শ্রমিক ও সার্বিক অবস্থানে এতক্ষণ ছিলাম সরাসরি মৌলভীবাজার হবিগঞ্জে। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম একটি প্রাচীনতম চা বাগান লাক্কাতুরা চা বাগানে, এবং ন্যাশনাল টি কোম্পানির এই বাগানটির গত 2-2.5 মাস ধরে এবং তার বেশি সময় ধরে বাগানের পাতা উত্তোলন একেবারে বন্ধ রেখেছে। শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, যার কারণে এই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আগাছায় পরিণত হয়েছে। যেই বাগানে দুটি পাতা একটি কুড়ি থাকার কথা, সেইখানে প্রত্যেকটি পাতা নষ্ট হয়ে গিয়েছে। বলা যায় যে এই বাগান সহ ন্যাশনাল টি কোম্পানির যে বাগানগুলো রয়েছে ছোট বড় 18টি বাগান, সেই 18টি বাগানে যে মৌসুমে যে 50 লাখ কেজি চা উত্তোলন করা হয়, এবার সেটি মোটামুটি বলা যায় সেই টার্গেট পূরণ নাও হতে পারে। এই সব বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ টি বোর্ডের বিক্রয় যে কমিটি রয়েছে সেই কমিটির অন্যতম সদস্য ইসলাম মনির, SMN ইসলাম মনির ভাই। আপনি বলবেন যে জনাব মনির, এই যে চা বাগানগুলোর এই দণ্ডদশা বা সংকটের মধ্যে কেন পড়েছে? ধন্যবাদ আপনাকে এই ধরনের একটি যুগ উপযোগী লাইভ প্রোগ্রাম করার জন্য। শুধু ন্যাশনাল টি কোম্পানি নয়, আমাদের দেশে আপনি জানেন যে যতগুলো চা বাগান রয়েছে এর মধ্যে বিশেষ করে প্রপার্টিশিপ উইক যে গার্ডেনগুলো রয়েছে সেই গার্ডেনগুলো কিন্তু টাইমলি পেমেন্ট দিতে পারতেছেন। এছাড়া এর কারণ হচ্ছে ওরা বলছে যে আমরা তো যে চা বিক্রি করি যে দাম পাই সেই দামের চেয়ে আমাদের প্রোডাকশন যে প্রাইস যেটা কস্ট অফ প্রোডাকশন সেটি বেশি। কস্ট অফ প্রোডাকশন বেশি হওয়ার কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে এই মিসম্যানেজমেন্টগুলো সঠিকভাবে গুড ম্যানেজমেন্টে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভালো প্রাইস পেতে হলে অকশনে, আপনি জানেন অকশন মার্কেটে ভালো চা কিন্তু বিক্রি হচ্ছে, সুতরাং আমাকে গুড কোয়ালিটি টি প্রডিউস করতে হবে, এটা প্রত্যেক প্রডিউসারকে খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে গভর্নমেন্টের এই বিষয়ে
অত্যন্ত মনোযোগী হতে হবে। আপনি জানেন নেইবার কান্ট্রি ইন্ডিয়া 2nd লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রি ইন বাংলাদেশ, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। সুতরাং এই বেল্ট থেকে যদি অন্যায়ভাবে আমাদের দেশে চা চলে আসে তাহলে অবভিয়াসলি আমাদের দেশের চায়ের প্রাইসটা ফল করবে, কারণ ভাইয়েরা ওই সেই সুযোগটুকু কাজে লাগাতে চেষ্টা করবে। আপনি সিলেটের যে নিলাম কেন্দ্র রয়েছে সেই নিলাম কেন্দ্রের সাথে আপনি সংশ্লিষ্ট রয়েছেন, কথা হয়ে থাকে বা অভিযোগ উঠে থাকে যে নিলাম কেন্দ্রগুলোতে সিন্ডিকেটের কারণে অনেক বাগান সেই উপযুক্ত মূল্য পাচ্ছে না, বিষয়টি যদি একটু বলতেন। না, আপনি যেটা বলছেন এখন যে প্রশ্ন করেছেন এটি অবশ্যই অবান্তর একটি প্রশ্ন। অকশন হাউসের কাজ হচ্ছে বায়ার এবং সেলারের মধ্য থেকে ব্রোকার্সরা সেল প্রসিড মেনটেন করবে, আদারওয়াইজ কোনো ওয়ার্ক সে করে না। সুতরাং বায়াররা যদি চাটা ভালো মনে করে সে ভালো প্রাইস দিবে, যদি মন্দ মনে করে তো ভালো প্রাইস দিবে না। সেখানে ব্রোকার্সে কিছু করার কিছু নেই। ব্রোকার্স করে কি যেটা, অর্থাৎ টি টেস্টিং করে একটা ভ্যালুয়েশন করে থাকে, তারপরে ক্যাটালগ রেডি করে সেখানে অকশন ডেতে সেটা প্রেজেন্ট করে। সেক্ষেত্রে বড় বাগান কোনগুলো যেগুলো আছে সেগুলো কোনো সিন্ডিকেট করে থাকে কিনা, বড় বাগানগুলো সিন্ডিকেট করে ছোট বাগানগুলোর চার মূল্য পেতে একটু বিঘ্ন ঘটে কিনা? না, এটা আসলে আমরা বলে থাকি একটা সিন্ডিকেট, একটা নেগেটিভ একটা সেন্সে বলি। আসলে সিন্ডিকেট করে প্রাইস হয় না। আমি আগেও বলেছি একাধিকবার যে সাপ্লাই যদি বেশি হয়, ডিমান্ড কম হয়, তাহলে প্রাইস ফল করবে। আর সাপ্লাই অনুযায়ী যদি আপনার ডিমান্ড বেশি থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই প্রাইসটা আপ হবে। সুতরাং প্রাইসকে এনশিওর করতে হলে আপনাকে ডিমান্ড ক্রিয়েট করতে হবে, গুড কোয়ালিটি টিজ প্রডিউস করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্টর। ধন্যবাদ। শুনছিলেন যে বাংলাদেশ চা বোর্ডের যে প্রতিনিধি বলছিলেন যে শুধুমাত্র এই ন্যাশনাল টি কোম্পানি নয়, আরো ছোট ছোট বাগানগুলোর মধ্যে সংকট চলছে, এই সংকট উত্তরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মোটামুটি এ ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে চা বাগান নিয়ে যে সংকট চলছে তার সবশেষ খবর। চা বাগানের কর্মবিরতি এবং সার্বিক পরিস্থিতি আলোচনায় এতক্ষণ ছিলাম সরাসরি সিলেটে, সঙ্গে ছিলেন চা বোর্ডের কর্মকর্তা। বিভাগের সময় আরও থাকছে। বন্যপ্রাণীর আক্রমণ ঠেকাতে যত্রতত্র বৈদ্যুতিক তারের বেড়া, সংস্পর্শে গিয়ে শেরপুরে 3 দশকে প্রাণ গেছে 150 মানুষ, শতাধিক হাতির সমাধানে উদ্যোগের আশ্বাস। যানজট নিরসন সহ যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2022 সালে নেওয়া হয় শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প। প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ শেরপুর পর্যন্ত 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে। এতে কমবে অন্তত 20 কিলোমিটার দূরত্ব, বাঁচবে সময়। তবে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। মেয়াদ শেষ হতে মাত্র 7 মাস বাকি থাকলেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ময়মনসিংহের অংশে কাজ শুরুই হয়নি। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। দীর্ঘদিন পড়ে আছে ব্লকসহ সেতু ও সড়ক নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি। শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ অংশের কাজ শুরু হয়নি 1 বছরেও। 2022 সালের 10 মে প্রকল্পটি অনুমোদন হয়। পরের বছরের নভেম্বরে সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়াও। আগামী বছরের জুনে শেষ হবে মেয়াদ। তবে 7 মাস বাকি থাকলেও মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। ক্ষতিগ্রস্তরাও টাকা পাক, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হোক, আমাদের কোনো বাধা নাই। আমাদের তো জায়গাগুলি একবার হয়েছে শুনছি, কিন্তু আমরা তো কোনো টাকা পয়সা এখন তৈরি পাই নাই। গত 1 বছরে শেরপুর অংশের 40 ভাগ কাজ সম্পন্ন হলেও ময়মনসিংহ অংশের কাজ শুরুই করতে পারেনি সড়ক বিভাগ। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর রহমতপুর আর্চ স্টিল সেতুর প্যাকেজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। শুধুমাত্র জমি অধিগ্রহণ করতে না পারায় এগুলো পড়ে আছে বছরখানেক ধরে। এতে প্রতি মাসে কয়েক লাখ টাকা গচ্ছা যাচ্ছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের ইকুইপমেন্ট, জনবল, কনস্ট্রাকশন কাজে যা যা দরকার, অফিস অ্যারেঞ্জ করা, ক্যাম্প করা, এগুলো আমরা সবকিছু তৈরি করে রাখছি। আগামী 1 মাসের মধ্যে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা সড়ক ও জনপথ বিভাগের। ভূমি অধিগ্রহণের কাজ সেটা আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে অনুমোদন হইলে আমরা পুরোদমে কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শেরপুরের সীমান্তবর্তী 3 উপজেলায় হাতি ও মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আবাদি ফসল, ঘরবাড়ি রক্ষা করতে গিয়ে গত 3 দশকে হাতির আক্রমণে প্রাণ গেছে 150-র বেশি মানুষের। পাশাপাশি মানুষের তৈরি ফাঁদে পড়ে মারা গেছে শতাধিক হাতি। পরিবেশের ভারসাম্য রক্ষায় হাতির জন্য খাবারের ব্যবস্থা সহ ভুক্তভোগী পরিবারকে সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান
বন বিভাগের কর্মকর্তা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। ফসল রক্ষায় বাঁশের খুঁটিতে পাতা হচ্ছে হাতির মৃত্যু ফাঁদ। বিদ্যুতের সংযোগ দেয়া জিআই তারে আটকে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে বন্য হাতি। শেরপুর সীমান্তে পাহাড়ি এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য মৃত্যু ফাঁদ। পাহাড়ে পর্যাপ্ত খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির দল নেমে আসে ফসলের মাঠে। এতেই শুরু হয় বিপত্তি। কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় তৈরি করা ফাঁদে আটকে প্রতি বছরই মারা যাচ্ছে অনেক হাতি। হাতির আক্রমণে কখনো কখনো প্রাণ যাচ্ছে মানুষেরও। হাতির খাবার নিশ্চিতের পাশাপাশি জীবনের ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত নিরাপত্তা চান স্থানীয়রা। হাতিকে হাতির জায়গায় লাগুক, মানুষকে মানুষের জায়গায় লাগুক, তাহলেই মানুষের স্বস্তি ফিরবে। হাতি যদি বনে না থাকে, খাওয়া দাওয়া না করে, তাহলে বন থাকবে না। বন না থাকলে পরিবেশ থাকবে না। আমরা হাতি এবং মানুষের দ্বন্দ্ব চাই না। আমরা চাই হাতির জন্য একটা বাসস্থান করা হোক, আমাদের জন্য একটা নিরাপদ বাসস্থান করা হোক। সঠিক বিচার না হওয়ার কারণেই কিন্তু এই হাতির হত্যার প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এটি একটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এইভাবে যদি হাতি মারা পড়তে থাকে তাহলে কিন্তু আমাদের পরিবেশ খুবই হুমকির মুখে পড়বে। সীমান্তে প্রাণী রক্ষায় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ। হাতি যখন আমাদের ফসলাদির ক্ষতি করবে, আমরা হাতিকে বিরক্ত না করে আমরা এই ফসলটাকে হাতির জন্য খাদ্যের ব্যবস্থা করে দিব। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে প্রাণ গেছে 25 জনের আর মারা গেছে 27টি হাতি। সময় সংবাদ, শেরপুর। বিভাগের সময় আরও থাকছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট যন্ত্রপাতি, জনবল সংকটে বেহাল দশা শায়েস্তাগঞ্জ মৎস্য সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়নের দাবি। জনবল সংকটের কারণে রুগ্ন অবস্থা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মৎস্য সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের। প্রায় 5 বছর ধরে কেন্দ্রটিতে 5 জনের স্থলে মাত্র 2 জন জনবল রয়েছে। নিরাপত্তা কর্মী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, ভেঙে যাচ্ছে কেন্দ্রটির নিরাপত্তা প্রাচীরও। উন্নয়ন করে কেন্দ্রটি রক্ষার দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। তবে যন্ত্রপাতি আধুনিকায়ন করা হলে উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন ব্যবস্থাপক। হবিগঞ্জে হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ। বাজারে সরবরাহ বাড়ায় দামও অনেকটা কমতে শুরু করেছে। জেলার বিভিন্ন হাওর ও নদী বিল থেকে মাছ শিকার করে শায়েস্তানগর বাজারে নিয়ে যান জেলেরা। ভোর থেকেই পাইকারি ক্রেতারা ভিড় করেন এ বাজারে। খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে 30 লাখ টাকার মাছ বিক্রি হয় এসব বাজারে। তবে ছাউনি না থাকায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয় বলে জানান বাজার কমিটির সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক আকর্ষণের অনন্য জনপদ মৌলভীবাজার। প্রতি বছর শীত মৌসুমে পর্যটকদের ঢল নামে চায়ের রাজধানীতে। কয়েক মাস ব্যবসায় মন্দাভাব থাকলেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনীও। শাহ অলিদুর রহমানের তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ের ভাজে ভাজে সবুজ গালিচায় মোড়ানো দুটি পাতা, একটি কুড়ি, একই সঙ্গে পাহাড়ি ঝর্ণার কলতান, আবার লাউয়া ছড়ার প্রাণ প্রকৃতি আর হাওরের অথৈ জল। এ নিয়েই পর্যটন জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক আকর্ষণের অনন্য এই জনপদ ভ্রমণ পিয়াসী আর সৌন্দর্য পিপাসুদের অন্তরকে শীতল করতে বাধ্য। এক এক ঋতুতে এক এক রকম রূপ লাবণ্যের সাজসজ্জায় সজ্জিত হলেও শীতের আবেশ আর শিশিরের জলকণা অন্যরকম মুগ্ধতা ছড়ায় হৃদয় মাঝারে। দিগন্ত জোড়া সবুজ চা বাগান দেখতে খুব ভালো লাগে। পরিবার নিয়ে একটা সুন্দর সময় কাটাইতেছি। এটা একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতির অনুভূতি, আসলে যখন হৃদয়ের অনুভূতির ভিতর ঢুকে যায় তখন আসলে মেন্টালিটিটা একটা ফ্রেশ হয়। বছর জুড়ে পর্যটকের আসা যাওয়া থাকলেও শীতে প্রাণ চাঞ্চল্যে মুখর থাকে সব স্পট। গত কয়েক মাস পর্যটন খরায় ভুগেছে চায়ের এই রাজধানী। তবে এবার পর্যটন মৌসুমে প্রত্যাশার পালে প্রাপ্তির হাওয়া লাগবে আশা স্থানীয়দের। আমরা যদি এই পর্যটকদের ভালো মতো সেবা দিয়ে আমরা আমাদের আপ্যায়ন করে যদি তাদের ধরে রাখতে পারি তাহলে আমাদের সুনামটা বাড়বে। মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নও বুনছেন ব্যবসায়ীরা। খুব আশাবাদী শীতের আমেজটা যে সময় একটু বাড়বো তখন হয়তো আমাদের গেস্টও একটু
বাড়বো। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। টুরিস্ট পুলিশ সহ শ্রীমঙ্গল থানা পুলিশ আমরা সবার সাথে মিটিং করেছি, আমাদের জনপ্রতিনিধি তাদেরকে সব সময় নিয়ে আমরা অবহিত করি যাতে নিরাপত্তাহীনতা না ভোগে। মৌলভীবাজারে অর্ধশত পর্যটন কেন্দ্রে বছরে ভ্রমণ করেন প্রায় 10 লাখ পর্যটক। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস ধরে মজুরি পাচ্ছেন না সিলেটের কয়েক হাজার চা শ্রমিক। খেয়ে না খেয়ে কাটছে দিন। প্রতিবাদে কর্মবিরতি, কারখানায় ঝুলছে তালা। দ্রুত সমাধানের দাবি। মুখ থুবড়ে পড়েছে পৌনে 2000 কোটি টাকার প্রকল্প। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে শেরপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন। 7 মাস মেয়াদ থাকলেও শুরু হয়নি একাংশের কাজ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।